আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না। সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে। শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোন সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছেন। আমি ওই জায়গাটা আপনি শোনেন, আপনি শোনেন, আপনি ভাই শোনেন, বাস্তবতা হলো আপনি দুটা জিনিস হতে পারে। আপনি যাওয়ার কোনো সুযোগ নাই। আমি কিন্তু আছে পুরা দল সমেত তারা ভারতে আশ্রয় নিয়েছে। বিএনপির এই আপনি এটা একবার না, আপনি এটা 500 বার বলতে পারেন, কিন্তু প্লিজ বলার আগে এটা বলবেন আপনার ধারণা। না না, উনি দেশ থেকে গিয়েছেন কাজে, সেখানে সম্ভবত পুতুল খেলার খুব সম্ভবত সেখানে কোনো একটা পারিবারিক ব্যাপারে তিনি বের হয়েছেন। ফলে আমার কাছে এই বৈঠকটা খুবই উইয়ার্ড একটা বৈঠক, আমি যদি আইনি দৃষ্টিতে বিবেচনা করি। নাম্বার ওয়ান, এখন আমি যদি এই অবৈধ দখলদার বাহিনী, এটা টোকাইদের প্রধান সর্দার ইউনূস পদত্যাগ করতে চেয়েছে বা পদত্যাগের নাটক করতে চেয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা যে এই পদত্যাগের আগে, মানে পদত্যাগের ওই সময়টাতে আপনার বেগম খালেদা জিয়ার সাথে ইউনূসের ফোন আলাপ হয়, এবং সেখানে বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে ইউনূসকে যেটা বলে যে তাকে পদত্যাগ না করবার জন্য। এটা হচ্ছে ভেতর থেকে বা আমার যে সোর্স, সেই সোর্সের জানা মতো সংবাদ। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে সাম্প্রতিক সময় তিনি বলেছে যে ইউনূসের সাথে যাতে কোনো রকমের সংঘাতে না জড়ায়। এই কথাটাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর কোন রাষ্ট্রের, ভারত তো দূরের কথা, পৃথিবীর কারো কাছে কোনোভাবে অনুকম্পা চায় না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের যে নীতিটা, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথেই বন্ধুত্ব। বাংলাদেশ যে আপনার জোট বিরোধী বা জোটবিহীন যেই আমাদের যেই প্রিন্সিপাল পুরো হোল বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশ আওয়ামী লীগ সেটাতেই বিশ্বাস করে। কারো অনুকম্পা বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই চায়নি এবং চাবেও না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবীর প্রত্যেকটা দেশ এক্সেপ্ট পাকিস্তান এবং ইসরায়েল, এই দুটো দেশের কোনো বন্ধুত্ব চায় না। এই দেশে দুটো, তাদের কোনো খারাপেও নাই ভালোতেও নাই, শেষ। আমরা এদের চাই না, কিন্তু অন্য দেশের থেকে আমরা বন্ধুত্ব চাই, আমরা অন্য দেশের কাছ থেকে সাহায্য চাই না। বিষয় প্রশ্নের উত্তর দিবেন, সেটা হলো যে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে, ধরুন বিএনপির এই পরিস্থিতি হলো, বিএনপি কোন দেশে যে তার দলবল দিয়ে আশ্রয় নিবে? পৃথিবীর কোন দেশে দিয়ে নেবে? আওয়ামী লীগের কি পরিস্থিতি নিবে? আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছে? আওয়ামী লীগের কি পরিস্থিতি হয়েছে? এইটা তো শেখ হাসিনা তো এমন না যে নতুন একবার বেরিয়ে গেলেন বাংলাদেশ থেকে। 2007-8 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওনাকে চয়েস দেওয়া হলো দেশ ছেড়ে চলে যেতে হবে। খালেদা জিয়া বললেন যে না, উনি দেশের মাটিতে থাকবেন, উনি যাননি। কিন্তু শেখ হাসিনা তো গিয়েছিলেন, তাই না? বেরিয়ে গেছিলেন দেশ থেকে। আপনার প্রধানমন্ত্রীকে যে না শাহেদ ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তখন ছিলেন, মানে যে সময়টা বলছেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, উনাকে যে চয়েস দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনার কাছে রেফারেন্স আছে? আপনি তো রেফারেন্সের কথা বলেন না। এটি রেফারেন্স না হলে শেখ হাসিনা কেন গিয়েছিলেন? তাহলে লন্ডনে চলে গিয়েছিলেন। মানে সোজা কথা হচ্ছে যে যেহেতু তিনি লন্ডনে গেছেন, সেহেতু আপনি মনে করেন চয়েস দেওয়া হয়েছিল, এটাই রেফারেন্স। তিনি এইবারও ওনাকে, আপনারা যারা দূর থেকে কথা বলছেন, এটা আপনাদের জন্য নিশ্চয়ই ভাই আপনি জাম করছেন। আমার শুধু এই প্রশ্নটা জবাব দেন যে ওনাকে যে চয়েস দেওয়া হয়েছে সেটা রেফারেন্সটা বলেন। মানে এইটাই কি আপনার সেই রেফারেন্স যে উনি যেহেতু লন্ডনে গেছেন সেহেতু চয়েস দিয়ে গেছেন, এটাই আপনার কথা? আমরা কি ধরে নিব উনি এবার যেহেতু লন্ডনে গিয়েছেন? আপনি ধরে নিচ্ছেন, আপনার কাছে রেফারেন্স নেই, আপনি ধরে নিচ্ছেন। উনি এবার ইন্ডিয়াতে গিয়েছেন, কেন গিয়েছেন? না, আপনার রেফারেন্স হচ্ছে চালায়া দেন। না, এটা চালিয়ে দেওয়া না। আপনি তো বলবেন যে ক খ গ ঘ চ ছ ট ঠ বলেছে, এটা নাম বলবেন তো, একটা ডকুমেন্ট দেখাবেন তো। আপনি সেই সময় তো কোনো কিছু ডকুমেন্টেশন অনুযায়ী হয়নি। রেজম মজুমদার, কেন আপনি এই বিষয়ে বাস্তবতাটা অস্বীকার করছেন? আমি বাস্তবতা অস্বীকার করছি না তো ভাই। শাহেদ ভাই, ইউ নো মি ভেরি ওয়েল। আমি একটা কথা বলি, ছেড়েছিল কিনা, আজকে পর্যন্ত দেশ ছেড়েছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাহলে আপনার জ্ঞাতার্থে আমি বলি, আপনার জ্ঞাতার্থে বলি, এক্ষুনি আমি আপনাকে দেখাতে পারবো এই প্রোগ্রামটা, আমি জাস্ট কথায় কথায় বের করে ফেলবো আমাদের এই প্রোগ্রামের মধ্যে। সেটা হচ্ছে ওই ঘটনার সময় আমি নিজে উপস্থিত ছিলাম হিথ্রোতে, আমি নিজে মজুমদার উপস্থিত ছিলাম হিথ্রোতে। সেইখানে আমাদের আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন, রেজা আহমেদ ফয়সাল চৌধুরী, আমি যাদের নাম মনে করতে পারি ওই সময়টাতে, আমাদের শহীদ চাচা ছিলেন। শোনেন, আমি বলি সেখানে সাংবাদিকদের সামনে, সেখানে আমি বলছি, আমি একজন সাক্ষী, একটা উইটনেস। আপনি একজন উইটনেসের কথা শোনেন। সেখানে আপনার ববি ভাই ছিলেন, সেখানে ছোট আপা ছিলেন কিনা আমি এটা মনে করতে পারছি না, কিন্তু সেখানে যারা যারা ছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে, তিনি দেশে ফিরতে যখন চেয়েছেন তাকে ভোট করতে দেবে না। তিনি বলেছেন আমার দেশে আমি যাব, আমার দেশে আমি এখানে যাব, কেন আমাকে দেবে না? আমি অবশ্যই দেশে যাব। উনার টিকিট ক্যান্সেল করা, ভোট করতে দেওয়া হয়নি। এরপরে তিনি আবার টিকিট কিনে গিয়েছেন। আপনি কি বলছেন এটা? যে তিনি চয়েস দিয়েছেন,
এইটা তো আপনি বললেন উনি যখন দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু উনি তো দেশ থেকেই লন্ডনে না উনি দেশ থেকে গিয়েছেন কাজে, সেখানে সম্ভবত পুতুল খেলার খুব সম্ভবত সেখানে কোনো একটা পারিবারিক ব্যাপারে তিনি বের হয়েছেন। আমি ওই জায়গাটা আপনি শোনেন, আপনি শোনেন, আপনি ভাই শোনেন, বাস্তবতা হলো আপনি আপনার দুটো জিনিস হতে পারে। আপনি যাওয়ার কোনো সুযোগ নাই। আমি কিন্তু আছে পুরো দল সমেত তারা ভারতে আশ্রয় নিয়েছে। বিএনপির এই আপনি এটা একবার না, আপনি এটা 500 বার বলতে পারেন, কিন্তু প্লিজ বলার আগে এটা বলবেন আপনার ধারণা, তাহলে এটা নিয়ে আমি তর্কই করবো। কারণ আপনার ধারণা হতে পারে, কিন্তু আপনি যখন বলছেন যে একদম দায়িত্ব নিয়ে বলছেন এটা করা হয়েছে, আমাকে জানতে হবে রেফারেন্সটা কি। 2006-7 সালে আপনি লন্ডনে ছিলেন, আমি ঢাকায় দেশের মাটিতে সাংবাদিকতা করেছি। সুলতানুর রহমান আমার সহকর্মী ছিলেন, উনি জানেন। বঙ্গভবন থেকে আমরা লাইভ করেছি এবং ওই ঘটনা প্রসঙ্গ আমাদের চোখের সামনে ঘটা। হ্যাঁ, ওই যে বিশেষ কারাগার, বিশেষ জেল, এগুলো আমাদের প্রতিদিনের জায়গা ছিল। তো আপনি লন্ডনে ছিলেন, আপনি বলছেন যে এরকম কিছু ঘটে নাই, কিন্তু আমার সামনে প্রধানমন্ত্রী বিবিসি, তারপরে যারা যারা সাংবাদিক আছে তাদেরকে, তাও কোথায় হয় না তো হিথ্রোতে উনাকে যখন বোর্ড করতে দিলেন না, উনি যখন ফেরত আসছেন টার্মিনাল 3 থেকে, শোনেন ভাই, টার্মিনাল 3 থেকে যখন উনি ফেরত আসছেন, সব সাংবাদিকরা ঘিরে ধরেছে। একটা মানুষ যদি আপনার কথাই আপনি কিভাবে কন্ট্রাডিক্ট করছেন শুনুন, আপনার কথা অনুযায়ী তাকে অপশন দেওয়া হয়েছিল দেশের বাইরে যাওয়ার, যদি সেটাই হয় তাহলে উনি ফেরত আসবেন কেন? তাহলে তিনি দেশের বাইরেই থাকবেন। ফেরত আসবেন কেননা তিনি সেই সময় দেখেছেন যে -2 যে থিওরি কিংবা বলা হচ্ছিল, উনি সাধারণত গ্রহণ করেছিলেন যে বিএনপি কে যদি মাইনাস করা যায়, কিন্তু যখন উনিও নিজের যে মাইনাস দেশের বাইরে চলে গেছেন, তারপর প্লাস হতে দেশের বাইরে আসছেন না, ওনার সাথে যে সমঝোতা ছিল, সমঝোতা নির্বাচন, এগুলো তো নতুন তথ্য না। বিবিসি সংবাদ দেখবেন, বুঝতে পেরেছি। আপনি একটারও রেফারেন্স দেখাতে পারছেন না। আমার একদম সহজ প্রশ্ন, যে মানুষ আপনি দাবি করেছেন সেই সময় তিনি একটা অপশন, তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল। যখনই কেউ বলছে যে তাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, তার ট্যাসিট বা মৌন মিনিং হচ্ছে যে এই তথ্যটা আপনি জানেন কে করেছে। আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছি তখন বলেছেন যে এটাই বাস্তবতা, আমি তখন সাংবাদিকতা করেছি, সুলতান আপা আমাকে চেনেন, 2009 সালে আমি অমুক জেলে গিয়েছি, তমুক জেলে। ফাইন, আপনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন, ভালো বলেন, সেগুলো নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার ভালো সাংবাদিকতা এবং আমি আপনাকে চিনিও ব্যক্তিগতভাবে, কিন্তু সেগুলো আসলে প্রশ্ন নয়। প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা ম্যাচ করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন সেটা এইটা তো সিরিয়াস একটা ব্যাপার, যে একজন মানুষকে, সেটা যদি বেগম খালেদা জিয়াও হতেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে বেগম খালেদা জিয়া কেন তার দেশে ফিরতে পারবেন না, তাকে অপশন কেন দেওয়া হবে, মানে এন্ড অফ দ্য ডেতে আমি এটা জিজ্ঞেস করতামই যে কোনো ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন জায়গাটা আপনি লেভেল দিতে পারছেন না। আমার মনে হয় কি এই জায়গাটা থেকে আমরা বের হই আলোচনা, এইভাবেই কথা বলতে থাকবেন, ওকে। মানে উৎখাত করা হয়েছে মানে বলতে কি বোঝাচ্ছেন? তাহলে সেই আদালতের রায়, সেই আদালতের রায় মিথ্যা। আচ্ছা, এরকম আওয়ামী লীগ বোঝার জন্য আওয়ামী লীগের সমর্থক নিশান্তর মজুমদারকে বুঝলেই বোঝা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে এবং তারা কোথায় অবস্থান করছে। তারা এখনো ওখান থেকে বের হতেই পারে নাই যে বাংলাদেশে যে রেভলিউশন ঘটে গিয়েছে, পরিবর্তন, এবং এই যে বিচার ব্যবস্থা কিভাবে কাজ করেছে। নিশান্ত মজুমদারের চোখ শাহেদ ভাই ওই ব্যাপারটা কি জানেন, আমি প্রায় কিন্তু অনেকে বলতে শুনি আওয়ামী লীগ বাস্তবতা বুঝতে পারছে না, আওয়ামী লীগ কিচ্ছু বোঝে না, সমস্ত বোঝে হচ্ছে পাহাড়ের নিচে টিকটিকিরা, পাহাড়ের নিচে মসজিদরা বুঝতে পারে। শুধু আওয়ামী লীগের মতো একটা পাহাড় যারা পুরো বাংলাদেশকে স্বাধীন করেছে তারা কিছু বোঝে না, তাদের কোনো সমর্থকরা বোঝে না, শুধু আপনারা রেভলিউশন বুঝে গেছে। এদেরকে টোকাই বলা যাবে না, এদেরকে দখলদার বলা যাবে না। আচ্ছা, টোকাই, এই যে এরা টোকাই, এই টোকাই বলেছে বিএনপির এক সমর্থক, ওর নাম হচ্ছে আরাফাত রহমান শৈশব। সে বলেছে যে 138টা যে আপনার যে কিশোর গ্যাং আছে, ওরা প্রায় 1 বছর ধরে এই 138টা কিশোর গ্যাংকে একসাথে একত্রিত করে এই আক্রমণ চালিয়েছে। আমার কথা না, বিএনপি সমর্থিত ওই আরাফাত রহমান শৈশব নামে যে ছেলেটি আছে তার কথা, নাম্বার 1। এটা আমি শুরুতে আমি তো বলি, আপনি নোট করেন। এই যে দেখেন আমি কিন্তু আপনার কথা সময় আমি নোট করেছি। না আপনার কথা বলার সময় আমি নোট করি, আপনি একটু নোট করেন, তাহলে হবে কি আপনার কথাও মানুষ শুনবে, আমার কথাও শুনবে। ওটা শেষ করি। আমার কথা শোনাটা একটু কষ্ট হয়তো হতে পারে, কারণ সত্য বলি তো। নিজেকে আমি তো শুনতে চাই না, দেখতেও চাই, আপনি এক কোনায় চলে যাচ্ছেন, মাঝখানে আসেন। আমি বিশ্বাস করেন আমি একেবারে উত্তেজিত না।
আমি তো মজা পাচ্ছি শাহেদ ভাইয়ের সাথে কথা বলতে। Okay, আচ্ছা, শাহেদ ঠিক ভাই, আছে। আই এম নট ইউর এনিমি, ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? আপনি আমার আমরা কেউ কারো এনিমি না, শুনেন আপনি আমার প্রতিপক্ষ। এটা বলে আমাকে বলে নয়া নিজুম মজুমদার, ঠিক আছে? আমি জানি না আমি কোথায় নয়া নিজুম মজুমদার, কিন্তু আমার যখন সুলতানা বললো যে নিজুম মজুমদারের সাথে বসতে হবে, তো আমি বললাম যে ঠিক আছে, দিস ইজ এ গুড চান্স টু মেক এ ডিফারেন্সিয়েট, আই এম নট নিজুম মজুমদার। তার মানে আপনি একটা ব্র্যান্ড নিজুম মজুমদার, মানে আওয়ামী লীগের ব্র্যান্ড আপনি, হ্যাঁ? সো আমি যখন কথাবার্তা বলি, এই উগ্র সমর্থকরা মনে করে যে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। না, তবে আসলে দেখতে পাই শাহেদ ভাইকে প্রচুর আক্রমণের মধ্য দিয়ে যেতে হয়, আই নো। শাহেদ ভাইকে আমি একটা ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করি, শাহেদ ভাইকে এটা দুজনের না, না। মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, দুজনেরই সমালোচকরা বলে আপনারা দুজনই রয়্যাল এজেন্ট। শোনেন, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে শাহেদ ভাইয়ের একটা কথা, শাহেদ ভাইকে আমি একটা প্রশংসা আমি অবশ্যই করব। সেটা হচ্ছে শাহেদ ভাই খুবই, আমার কাছে শাহেদ ভাইকে খুবই জামাতের ব্যাপারে অত্যন্ত মানে অসম্ভব রকমের শক্তিশালী অবস্থান মনে হয় তাদের বিরুদ্ধে, যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, এই কথাটা বলার পরে আমি যে কথাটা বলতে চাই যে তাদেরকে টোকাই বলেছি কেন? টোকাই বলেছি কারণ বিএনপির বা এই আন্দোলনে যারা ছিল, সবাই শাহেদকে জামাতি বলেছে। আই ডোন্ট থিঙ্ক সো ইজ এ জামাতি। এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, আচ্ছা, থাকতে পারে না যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তারপর অন্য কথা বলছে, কিন্তু আওয়ামী লীগ বিরোধী, তার মানে তো তিনি আসলে জামাতি না। মানে আমি আসলে ওনাকে একটা জায়গাতে আমি ভাউচ করব বা একটা জায়গাতে আমি বলবো যে তিনি খুবই ভালোভাবেই জামাত বিরোধী একজন মানুষ। আচ্ছা, এখন আমি যেই আলাপটাতে আমি আসতে চাই সেটা হচ্ছে টোকাই কেন বলছি। এই যে জাতিসংঘের যে রিপোর্টটা দেওয়া হয়েছে, এই রিপোর্টটাকে আমি ভাউচ করি না, আমি এই রিপোর্টটাকে মানিও না, কিন্তু এই রিপোর্টে একটা তথ্য আছে, 55 নম্বর যে প্যারা, সেখানে 205 নম্বর পেজে পরিষ্কার করে বলা হয়েছে যেখানে টোকাইরা ছিল। তারপরে এই আন্দোলনে যে ছেলেটা জড়িত ছিল, যে বিএনপি সমর্থক ক্লাসে আন্দোলনে ছিল বা এই জঙ্গি হামলাতে ছিল, সেই ছেলেটা বলেছে এরকম টোকাইকে 138টা টোকাই সংগঠন, অর্থাৎ যে কিশোর গ্যাং, এগুলো তো টোকাই, আসলে রাস্তার মধ্যে ফ্যাপা করে ঘুরে বেড়ায়, এগুলো তো টোকাই, এই টোকাইরা ছিল, এই কারণে তাদেরকে টোকাই বলেছি, ফলে আমার এই তথ্য তো মিথ্যা না। আচ্ছা, দ্বিতীয় দখলদার এই কারণে বলেছি যে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকারের কোনো অস্তিত্বই নাই। সংবিধানের 106 অনুযায়ী আপনার সুপ্রিম কোর্ট মতামত দিয়ে বলতে পারে, এটাকে সম্ভবত ডক্ট্রিন অফ নেসেসিটি বলা অভিহিত করা হয়। সেটাও তো আমরা সাম্প্রতিক সময় জানতে পেরেছি যে আমাদের যে প্রধান বিচারপতি ছিলেন অ্যাপেলেট ডিভিশনে, তিনি ক্যান্টনমেন্টে ছিলেন, সেখানে কোনো স্বাক্ষর নাই, সেখানে আপনার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন সেই শব্দটা আছে, অর্থাৎ একেবারে কোনো ডকুমেন্টেশন ছাড়া। এবং শুনানি কিভাবে হয়েছে যদি আপনার প্রধান বিচারপতি ওই সময় ক্যান্টনমেন্টে থাকে, ফলে সেই কারণে দখলদার বলেছি। দখলদার কারা? যারা ক্ষমতা দখল করে তাদেরকে বলেছি। আমি তো আইনি ভাবে বা যে কোনো যৌক্তিক ভাবে আমি কারেক্ট, আমাকে একটু ইনকারেক্ট দেখান, আমি মেনে নেবো। আমি খুবই যুক্তি পছন্দ করি, যুক্তিটা আমাকে দেন, আমি মেনে নেব। আচ্ছা, এরপরে বলেছে যে সিঙ্গাপুরে বা হোয়াট এভার, মানে যেখানে ডিসপিউট আছে, যে তিনি দেশে ছিলেন, সিঙ্গাপুরে ছিলেন, কোকো সাহেবকে আপনার নির্যাতন করা হয়েছে, এই কারণে প্রধানমন্ত্রী একটা শব্দটা উনি বলেছেন ফটো আপ করার জন্য, না ফটো আপ করার কথাই তো বলেছেন। আচ্ছা, আমি যদি এইটা ধরি যে প্রধানমন্ত্রী সেখানে একটা ভান করেছেন, এটা উনি বলতে চান, তাহলে একেবারে শুরু থেকে আসি। সুলতান আপা এই শুরু একেবারেই রাজি না, অতীতে যেতে রাজি না। সৌহার্দ্যের প্রশ্নতে আমি আসি। খুনি ফারুক, বঙ্গবন্ধুর কোন খুনি ফারুক, সে গিয়ে বলেছে আপনার বঙ্গবন্ধুকে খুন করতে চায়। ডেপুটি বা যিনি আপনার সেনাপ্রধানের ঠিক পরের যিনি ছিলেন, সেই তথ্য অনুযায়ী তথ্য আমাদেরকে বলছে যে জিয়াউর রহমান সাহেব সেই সময় বলেছেন যে তোমরা জুনিয়ররা যা খুশি করো। এই কথাটা প্রথম শুধুমাত্র যে ওই মাস্কেরানাসের ওই বইতে বলেছে তা না, আমার কাছে আছে সানডে টাইমস 30 মে 1976 সালে সানডে টাইমস এর অরিজিনাল কপিটা আছে, ফারুক রহমানের নিজে স্বাক্ষর করা, সেখানে বলা হয়েছে। এরপরে সুগন্ধা, মেঘনা, পূর্ণিমা, সেই সময় সাক্ষাৎকার সহ অনেকগুলো সাক্ষাৎকার, প্রচুর বই, নথিপত্র, তারপরে ক্রিস্টোফার হিচিন্সের দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, তারপরে হচ্ছে হোয়াইট হাউস ইয়ার্স নিক্সনের, এরকম অসংখ্য প্রসিদ্ধ বইতে জিয়াউর রহমানের সম্পৃক্ততা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। মিজানুর রহমানের খানের যে বইটা আছে মার্কিন দলিলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, সেখানে আমরা পরিষ্কার করে দেখতে পাই যে জিয়াউর রহমান অস্ত্র নিরীক্ষার জন্য বা কি কি অস্ত্র বাংলাদেশ আনতে পারে এটার জন্য ফারুক রহমানকে পাঠিয়েছে, রশিদকে পাঠিয়েছে, ঠিক মুক্তিযুদ্ধের পরপর। যদিও সেটা এটা নির্দেশ করে না যে এই অস্ত্র দেখতে যাওয়াটাই খুনের জন্য পাঠানো, এটাও আমি মনে করি। কিন্তু অনেকগুলো এভিডেন্সকে যখন একত্রিত করা হয়, জিয়াউর রহমান জড়িত ছিল, কমপ্লিটলি জিয়াউর রহমান জড়িত ছিল। আপনার জামিল সাহেব, লেফটেন্যান্ট কর্নেল জামিল, তার বইতে বলেছেন যে জিয়াউর রহমান গিয়ে যখন বলেছে, তখন তিনি এই সংবাদ শুনে বলেছেন
যে প্রেসিডেন্ট ইজ দেয়ার, এই প্রত্যেকটা আপনাকে- কথা নির্দেশ করে। মজুমদার, বিশেষ করি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল। বলছি তাহলে- প্রাকৃতিকগত ভাবে তাহলে আপনি শুনতে মিথ্যা করেছে কথা কি? বলতে যে বাধাগ্রস্ত হচ্ছেন, আমার মনে হয় আপনি একটু rest না নেন। কারণ হলো না যে না না তাই ভাই, এটা একটু আমার প্রতি একটা খুবই অন্যায় কথা আপনি বলেছেন। আমার অ্যাজমার সমস্যা আছে। আচ্ছা, আমি যখন আমার নিজেরও আজকে অনেক আর আমি যেই রুমে বসে আছি সেখানে প্রচুর পুরনো বই, ওই ছোট ছোট কণাগুলো এখানে আসলে আমার প্রচুর আমি কাশি। সো এটা আমার প্রতি একটু ক্রুয়েল একটা মন্তব্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আচ্ছা। আপনার আমি দুঃখিত, বাট আপনি অসত্য আচ্ছা। তথ্য দিয়েন না আর কি। হ্যাঁ, আমি অসত্য তথ্য দেইনি তো, আমি এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি রেফারেন্স দিয়ে বলছি। আপনি যদি আমাকে সময় দেন, যতগুলো বইয়ের নাম বললাম খুলে দেখাবো। আমি লিখি নাই তো, বই লিখেছে, লেখকরা লিখেছে। আমি আপনাকে সানডে টাইমস এর উদাহরণ দিয়েছি, বইয়ের উদাহরণ দিয়েছি। আমি তো তথ্যের উপরে কাজ করি। এখন আপনি আমাকে প্রমাণ দেন যে কোকো সাহেবকে